Hey you, what's up guys? Welcome back to my another brand new explanation videos. আজকে আমরা একটি ইন্ডিয়ান তামিল সিনেমার হরর মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। এটি একটি লোককাহিনী ভিত্তিক ডাইনিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এটি একটি বাস্তব গল্প বা বাস্তব ঘটনার অনুপ্রাণিত মুভি বলা যেতে পারে। মুভিটি খুব মজার আর ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কাহিনীর শুরুতে আমরা একটি কাপড়কে দেখতে পাই যারা আরনমানাই কাদুকলিমালাই তামিলনাড়ুর জঙ্গলে থাকে। সেখানে তারা ক্যাম্প ফায়ার করে আনন্দ করছিল। ছেলেটির নাম ছিল রাম, যে কিছু কাঠ সংগ্রহ করতে কিছুটা দূরে চলে যায়। পথে সে একটি ত্রিশূল দেখতে পায়, যা বেশ অদ্ভুত ব্যাপার ছিল। ত্রিশূলটিকে একপাশে রেখে সে ছোট্ট একটি কুড়াল দিয়ে গাছের ঢাল কাটতে শুরু করে, যেটা দিয়ে আগুন জ্বালাতে পারে। অনেক চেষ্টা করার পর ডালটি ভেঙে ফেলে, যার ভিতরে একটি পেরেক দেখতে পায়। ঠিক সেই মুহূর্তে তার গায়ে জোরে একটি ধাক্কা লাগে এবং সে পিছিয়ে পড়ে। তারপর সে লক্ষ্য করে যে গাছের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসছে। যখন সেটি সম্পূর্ণভাবে বের হয়ে আসে, সে দেখে যে তার সামনে একটি কালো পুতুল রয়েছে, যা ভয়ানক দেখাচ্ছিল। সে যখন পুতুলটি হাতে নেয়, তখনই একটি আননোন এন্টিটি তার সামনে চলে আসে। ভয়ে সে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার গলা আটকে যায়, বা বলা যায় সেই এন্টিটির শক্তি তার গলা চেপে ধরেছিল। পরের মুহূর্তেই সেই এন্টিটি তাকে আক্রমণ করে এবং হত্যা করে ফেলে। আপনি হয়তো ভাবছেন যে রামের বান্ধবী তখনও কেন আসেনি, কারণ সে হেডফোন পরেছিল। কিন্তু পরে যখন সে খেয়াল করে যে রাম অনেকক্ষণ ধরে ফিরে আসেনি, তখন সেও সেখানে যায় এবং পুতুলটিকে হাতে নেয়। সেই আননোন এন্টিটি তখন তাকেও হত্যা করে। আমরা তার চিৎকারের আওয়াজ শুনতে পাই। এখান থেকে বোঝা যায় পুতুলটির ওপর কোনো ধরনের কালো জাদু ছিল, বা কোনো আত্মা সেটার সাথে সংযুক্ত ছিল, যা এখন মুক্ত হয়ে গেছে। যাই হোক, কিছু মাস কেটে যায় এবং আমরা দেখতে পাই একটি বন্ধুদের দল, যার মধ্যে 5 জন ছিল: চরণ, মিনা, জেরি, সিতু এবং চারু। এরা সবাই মিলে প্রথম দৃশ্যে দেখানো জঙ্গলে ট্রেকিং করার প্ল্যান বানাচ্ছিল। যদিও এই জঙ্গলে ট্রেকিং করা অ্যালাউড ছিল না, অর্থাৎ শুরুতে যে কাপড়টি এখানে এসেছিল তারাও অবৈধভাবেই এখানে এসেছিল। পরের সকালে সব বন্ধু মিলে ট্রেকিংয়ের জন্য বের হয়। আগে এটি সরকারি কফি প্লান্টেশন ছিল, তবে কোনো কারণে এটি নিষিদ্ধ করা হয়। তাই চরণ একটি আশুক নামের লোকের সাথে কন্ট্যাক্ট করে, যে তার কানেকশনের মাধ্যমে মারি নামের একজনকে চরণ ও তার দলের জন্য জঙ্গলে ট্রেকিং করানোর দায়িত্ব দেয়। মারি সেখানে সেরা অপশন ছিল, কারণ সে ছিল ফরেস্ট ডিপার্টমেন্টের সেই জঙ্গলের গার্ড। পাশাপাশি সে পার্ট টাইম গাইড হিসেবেও কাজ করত, তাই সে তাদেরও গাইড হয়ে যায়। মাঝপথে যখন তাদের গাড়ি মারির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তখন মারির মেয়ে গাড়ির সামনে এসে তার বাবার গলায় একটি তাবিজ পরিয়ে দেয় এবং বলে, বাবা, এই তাবিজ কখনো তুমি খুলবে না। মারি সবসময় এই তাবিজ পরে যেত, তবে আজ ভুলে গিয়েছিল। থ্যাঙ্কফুলি তার মেয়ে তাকে এই তাবিজটি দিয়ে যায়, যা খুবই স্পেশাল ছিল। তারা জঙ্গলের কাছাকাছি পৌঁছায়, কিন্তু সেখান থেকে গাড়ি আর এগোতে পারবে না, কারণ সেখানে একটি চেকপোস্ট ছিল। তাই তাদের গাড়ি সেখানে ছেড়ে চলে যেতে হয়। তখন আমরা মারির এক বন্ধুকে দেখতে পাই, যে তাদের গ্রামেরই লোক ছিল, এবং সে গাড়িতে বসে গাড়ির দেখাশোনা করতে থাকে। কিছু দূর হাঁটার পর যখন জঙ্গল শুরু হওয়ার পথে ছিল, মারি সবাইকে বলে, যদি কাউকে ফোন করে কিছু জানাতে হয় তবে এখনও জানিয়ে দিন, কারণ এখান থেকে কোনো সিগন্যাল আর পাওয়া যাবে না। এতে মিনা তাকে জিজ্ঞাসা করে, যদি আমরা কোনো বিপদে পড়ি তাহলে কি হবে? তোমার কাছে কি কোনো ওয়াকিটকি আছে? মারি জবাবে বলে, আমাদের ডিপার্টমেন্ট থেকে এমন কিছুই দেওয়া হয়নি, তবে আপনারা যদি আমার কথা মেনে চলেন তবে কোনো বিপদে পড়বেন না। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি জায়গায় পৌঁছায়, যেখানে পানি প্রবাহিত হচ্ছিল। মিনা এবং বাকিরা সেখানে গিয়ে এনজয় করতে থাকে এবং অনেক শোরগোল করে। তখন মারি তাদের বলে, এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও, কারণ এখানে জঙ্গলি জানোয়ার আসতে পারে, আর এত বেশি শোরগোল করাও ঠিক না। এরপর তারা 2 জন সেখান থেকে বেরিয়ে আসে, তবে মিনা মনে মনে মারির উপর বিরক্ত হচ্ছিল। কিছুক্ষণ পর তারা হঠাৎ একটি জায়গায় পৌঁছায়, যেখানে একটি রেস্ট্রিক্টেড এরিয়ার পোর্ট লাগানো ছিল এবং অনেক ঘন্টা বাঁধা ছিল। সেতু সেই ঘন্টায় হাত দিয়ে স্পর্শ করে এবং সঙ্গে সঙ্গে ঘন্টাগুলো নিচে পড়ে যায়, কারণ ঘন্টাগুলোর দড়ি পুরনো হয়ে নষ্ট হয়ে গিয়েছিল। মারি এটা দেখে বলে, আমাদের এখানে যাওয়া উচিত নয়, এটা একটি বিপজ্জনক জায়গা। এখানকার লোকেরা বলে এখানে কোনো আত্মা আছে। এই কথা শুনে মিনার রাগ সপ্তম আকাশে গিয়ে পৌঁছায়। সে মারিকে বলে, তুমি কি আমাদের বাচ্চা ভেবেছ? কেন তুমি আমাদের সব জায়গায় যেতে নিষেধ করছো? বাকিরাও মিনার কথায় একমত হয়, কিন্তু মারি বারবার বলাতে সবাই তার কথা মেনে অন্য পথে যেতে শুরু করে। এই সময়ে চারু হঠাৎ অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং সে অন্য এক পথ ধরে হাঁটতে শুরু করে, যা একটি খাদে গিয়ে শেষ হয়। এরপর চারুর মনে হয় কেউ যেন তাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে, কিন্তু এমন কিছু ঘটার আগেই মারি এসে চারুকে ধরে ফেলে। চারু ভাবতে থাকে, যখন সেখানে কেউ ছিল না
তখন তাকে ধাক্কা দিল কে? যদিও সে দ্রুত এই ব্যাপারটি ভুলে যায়। যখন তার বন্ধুরা তাকে নিয়ে মজা করতে থাকে, এর মধ্যে চরণ ও মিনা একসঙ্গে বসেছিল, আর জেরি হঠাৎ এসে তাদের ছবি তুলতে শুরু করে। এটা দেখে তারা দুজনেই দৌড়ে পালিয়ে যায় এবং একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে। প্রথমে জেরি বুঝতে পারে না যে তারা গাছের পেছনে লুকিয়েছে। সে মিনাকে দেখতে পায় এবং বলে, গাছের বাইরে এসো, এখান থেকে তোমাদের ছবি ভালো আসবে। জেরি এ কথা বলতেই গাছের পেছন থেকে হঠাৎ করে একটি ডাইনি বেরিয়ে আসে, যাকে দেখে জেরি শব্দ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে কেউ তার পা ধরে নিচের দিকে টেনে ফেলে দেয় এবং সে ভয়ে পড়ে যায়। তার পায়ে কারো আঙ্গুলের দাগ দেখা যায়। তার মানে যা কিছু তার সাথে হয়েছে সবই সত্যি ছিল। জেরির এমন অবস্থা দেখে সবাই তার উপর হেসে ফেলে, কিন্তু সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সেখানে সত্যিই কেউ আছে। এই ব্যাপারে সে এতটাই সিরিয়াস হয়ে যায় যে সে ট্রেকিং ক্যান্সেল করে ফিরে যাওয়ার কথা বলতে থাকে। এটা শুনে সেতু রেগে গিয়ে বলে, তুমি তো এমনিতেও ভীতু, চলে যাও এখান থেকে। চারুও সেতুর কথায় সায় দেয়, যার কারণে জেরি রেগে গিয়ে বলে, তাহলে সাহস থাকলে তোমরা দুজন জঙ্গলের ভেতরে গিয়ে দেখাও, যেখানে রেস্ট্রিক্টেড এরিয়া বোর্ড আছে, সেখান থেকে ফিরে এসে দেখাও। মারি এসব কথাবার্তা শুনছিল, কিন্তু তখন কেউ তার কোনো কথাই শোনেনি। সেতু আর চারু জেরির চ্যালেঞ্জকে সিরিয়াসলি নিয়ে নেয়। লাল ফিতা নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। তারা তখন যেদিক দিয়ে যাচ্ছিল সেদিকে ফিতা বাঁধতে থাকে যাতে পথ না হারায়। তারপর তারা রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতর যেতে থাকে এবং কিছুটা দূরে একটি পুরনো বাড়ি দেখতে পায়। এই সময় দেখা যায় যে কেউ তাদের উপর নজর রাখছে। তারা বাড়ির ভেতরে গিয়ে দেখে সেই অভিশপ্ত পুতুলটিকে, যেটা আমরা শুরুতেই দেখেছিলাম। চারু পুতুলটিকে হাতে নিয়ে তার সঙ্গে সেলফি তুলতে থাকে। তখন সে দেখে পেছনে সেই ডাইনিটা দাঁড়িয়ে আছে, যাকে দেখে সে খুব ভয় পেয়ে যায়। চারু দেখে যে ডাইনিটি বাইরে থেকেও তাকে দেখছে, যা তাকে আরও বেশি আতঙ্ক করে তোলে, কারণ একই সময় দুই জায়গায় কিভাবে দেখা গেল। সে সেতুকে জানাতে চেষ্টা করে যে সেখানে ডাইনি আছে, কিন্তু সেতু কিছুই দেখতে পায় না। অন্যদিকে চরণ ও মারি তাদের জন্য দুশ্চিন্তা করতে থাকে এবং তাদেরকে খুঁজতে বের হয়। যেখানে মাঝপথে তারা আহত অবস্থায় চারুকে অজ্ঞান পড়ে থাকতে দেখে। তারা সাহায্য করতে গেলে চারু হঠাৎ জোরে হাসতে থাকে এবং সেতু সামনে এসে হাসতে থাকে। এতে চরণ আর মারির মনে হয় যে তারা মজা করছে। মারি রেগে গিয়ে বেস ক্যাম্পের দিকে ফিরতে থাকে, আর চরণও তার পিছু পিছু যায়। তখন তারা দেখে সেতু আর চারু তো আগেই বেস ক্যাম্পে পৌঁছেছে এবং চারু ভয়ে কাঁপছিল। এটা দেখে সাডেনলি তাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে তাহলে ওই দুইজন কে, যারা আমাদের সাথে প্র্যাঙ্ক করছিল? তারা পিছনে ফিরতেই চরণ দেখে যে সেতু আর চারু, যারা ওই ডাইনির ছলনা ছিল, শয়তানের হাসি দিয়ে তাদের দিকে তাকাচ্ছিল এবং পরক্ষণেই তারা অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ এই ডাইনি তাদের সাথে খেলছিল। মারি এসব নোটিশ করে এবং মারি বলে যে পেচি আবার ফিরে এসেছে, অর্থাৎ সেই ডাইনির নাম ছিল পেচি। মারি তাদের পেচির গল্প শোনায়। পেচি তাদের গ্রামের একজন মহিলা ছিল যে কেরালা থেকে কালো জাদু শিখেছিল। সে তার অনুসারীদের সঙ্গে সেই জঙ্গলে কালো জাদু করত। ধীরে ধীরে গ্রামে অনেক মানুষের মৃত্যু হতে থাকে এবং অনেকে নিখোঁজ হয়। গ্রামের লোকেরা পেচিকে দোষী মনে করে এবং তাকে থামাতে যায়, কিন্তু সে এতটাই শক্তিশালী ছিল যে তার শক্তি দিয়ে অনেককে মেরে ফেলে। পরে এক সাধু জানায় যে পেচি শয়তানের পূজা করে এবং স্পেশালি সে একটা রিচুয়াল করছে যেখানে মানুষের বলি দেওয়া হয়, যেই বলি দিয়ে অমরত্ব পাওয়া যায়। পেচিকে মারা সম্ভব ছিল না, কিন্তু তাকে বন্দি করা যেতে পারে। সাধুর নির্দেশে গ্রামের লোকেরা দ্বিতীয়বার পেচির উপর আক্রমণ করে। তার দেহ ধ্বংস হয়ে যায়, কিন্তু তার আত্মাকে সেই ভয়ানক পুতুলের মধ্যে বন্দি করে একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয়। তারপর থেকেই পেচি বন্দি ছিল, কিন্তু মুভির শুরুর দিকে সেই ছেলেটির গাছ থেকে পুতুলটি ফেলে দেওয়ায় পেচি আবার মুক্তি পায়। পেচির শরীর কাছেই কোথাও কবর দেওয়া হয়েছিল, যার কারণে সে জঙ্গলের বাইরে কাউকে কিছু করতে পারতো না। এটা ওর একটা এলাকা হয়ে যায়। এই কারণে সেই জায়গায় রেস্ট্রিক্টেড এরিয়া বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এটা করা হয়েছে কারণ কেউ যেন ওখানে না যেতে পারে। ওখানে যেই ঘন্টাগুলো ছিল সম্ভবত পেচিকে থামানোর জন্যই ছিল, আর শক্তিগুলোকে আটকে রাখার জন্যই, কিন্তু সেগুলো তো ভেঙে চুরমার হয়ে গেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে যে কফি প্লান্টেশন ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাম আর তার গার্লফ্রেন্ডের সাথে কি ঘটেছিল। পেচি তাদের মেরে ফেলেছিল, কিন্তু এখন তারা অনেক ভেতরে চলে এসেছে, আর চারু আর সেতু তো পেচির বাড়ির ভেতরেই ঢুকে পড়েছে। এই গল্প শুনে সবাই খুব ভয় পেয়ে যায় এবং তখনও জঙ্গল ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই তাদের জিনিসপত্র গুছাতে শুরু করে। তখন জেরি খেয়াল করে তার ক্যামেরা হারিয়ে গেছে, তাই সে ক্যামেরা খুঁজতে জঙ্গলের দিকে চলে যায়, কারণ ক্যামেরাটি তার জন্য খুবই স্পেশাল ও মূল্যবান ছিল। মারি তাকে হাজারবার থামানোর চেষ্টা করে, কিন্তু জেরি কোনো কথাই শোনে না। তাই মারি তার পিছু পিছু যায়
কিছু দূর যাওয়ার পর জেরি তার ক্যামেরাটি খুঁজে পায়, যেটা নিয়ে সে ফিরে আসতে থাকে। কিন্তু তখন সে দেখে তার পিছনে দুইজন মারি দাঁড়িয়ে আছে, একজন তার কাছে আর একজন দূরে। জেরি ভাবে তার কাছে থাকা মারি হয়তো ছলনা, তাই সে তাকে ধাক্কা দিয়ে দূরে পালিয়ে যায়। কিন্তু আসল মারি ছিল তার কাছে থাকা মানুষটি, আর দূরেরটা ছিল পেচির ছলনা। এরপর জেরি ভয়ে পালিয়ে পেচির সে বাড়ির ভেতরে ঢুকে পড়ে, যেখানে পেচি এসে তাকে মেরে ফেলে। মারি যে জেরির সাথে গিয়েছিল সে একা ফিরে আসে। সেতু আর মিনা মনে করতে শুরু করে হয়তো মারি জেরিকে মেরে ফেলেছে এবং পুরো ঘটনাটাও তারই কাজ। তারা পেচির কথা বিশ্বাস করতে চায় না। এতে সেতু রেগে গিয়ে মারিকে মারতে শুরু করে। এদিকে চারুও কোথাও চলে যায়। চরণ ও মিনা তাকে খুঁজতে বের হয় এবং তারা চারুকে একটি অদ্ভুত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর পেচি হঠাৎ করে তাকে নিয়ে যায়। এত দ্রুতই এটা ঘটে যে তারা ঠিকমতো কিছুই দেখতে পায় না। যখন সেতু আর মারি জানতে পারে যে চারু মারা গেছে, তখন তারা জঙ্গল থেকে পালাতে শুরু করে। তাদের পেছনে মিনা ও চরণও দৌড়াতে থাকে। মারি অনেক দূর পালিয়ে যায়, কিন্তু তার জায়গায় এক ছলনা মারি হয়ে তাদেরকে পেচির বাড়ির কাছে নিয়ে যায়। সেতু সেটা বুঝতে পেরে চরণ ও মিনাকেও থামিয়ে দেয়। তখন আমরা দেখতে পাই আসল মারির উপর পেচি আক্রমণ করতে আসে, কিন্তু কোনো কারণে মাঝপথেই থেমে যায় এবং অদৃশ্য হয়ে যায়, যার ফলে মারি বেঁচে যায়। এটা কিভাবে হলো? কারণ মারি একটি তাবিজ পড়েছিল যা তার মেয়ে তাকে দিয়েছিল। সেই তাবিজের কারণেই পেচি তাকে মারতে পারেনি। এরপর আমরা দেখতে পাই মিনা হঠাৎ গায়েব হয়ে গেছে। চরণ আর সেতু তাকে খুঁজতে থাকে এবং তারা পেচির বাড়িতে মিনাকে দেখতে পায়। সেতু ভয়ে পালিয়ে যায় আর চরণ মিনাকে নিতে যায়। তখন সেতু দেখতে পায় জেরি আহত অবস্থায় শুয়ে আছে। সে তাকে সাহায্য করতে যায়, কিন্তু তখনও সে রিয়ালাইজ করে যে সেই ব্যক্তি আসলে পেচি ছিল। কিছুক্ষণের মধ্যেই সেতুও পেচির শিকার হয়। চরণ ও মিনা পেচির বাড়ি থেকে পালানোর চেষ্টা করে এবং তখন তাদের সামনে মারি আসে। সে বলে, আমাদের জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে, তাহলেই আমরা পেচি থেকে বাঁচতে পারবো। মিনা চরণকে বলে, এর কথা বিশ্বাস করো না, ও একটা ছলনা হতে পারে। মারি বলে, আমি ছলনা নই, এই তাবিজেই তার প্রমাণ। এটাই সেই তাবিজ যা সাধু আমার পূর্বপুরুষকে দিয়েছিল, আর সেই কারণেই তারা পেচির দেহ ধ্বংস করতে পেরেছিল। পেচি খুবই শক্তিশালী ছিল, তাকে মারা সম্ভব ছিল না, তাই তাবিজ তার শক্তিকে প্রতিরোধ করতে পারে। মিনা প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু চরণের কথায় সে রাজি হয়ে যায়। তারা মারির হাত ধরে এবং একসঙ্গে জঙ্গলের রেস্ট্রিক্টেড এলাকা থেকে বেরিয়ে আসতে শুরু করে। ঠিক যখন তারা এলাকা থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল, মিনার হাত ফসকে যায় এবং পেচি তাকে চোখের পলকে তুলে নিয়ে যায়। চরণ ভয় পেয়ে যায় এবং মিনাকে খুঁজতে ফিরে যেতে চেষ্টা করে। মারি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু চরণ তার কোনো কথাই শোনে না এবং আবার সে রেস্ট্রিক্টেড এরিয়াতে ফিরে যায়। চরণ কিছুক্ষণ পরেই বুঝতে পারে যে তার সিদ্ধান্ত কতটা ভুল ছিল, কারণ সে ভেতরে মিনাকে খুঁজে পায় না। তার বন্ধুদের ব্যাস ধরা সে ব্যক্তিগুলো তাকে ভয় দেখাতে থাকে। তারপর পেচি তাকে আক্রমণ করতে আসে, কিন্তু পেচি তার কাছে আসতেই অদৃশ্য হয়ে যায় এবং চরণ বেঁচে যায়। সে দেখে তার হাতে মারির তাবিজ রয়েছে, যা সে তখন পেয়েছিল। যখন মারি তাকে থামানোর চেষ্টা করছিল, চরণ তখন জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং মাঝপথেই মারি মৃত অবস্থায় করে থাকতে দেখে, যাকে পেচি মেরে ফেলেছিল, কারণ তার কাছে কোনো তাবিজ ছিল না। কিন্তু আমাদের মনে এক অদ্ভুত প্রশ্ন আসে, পেচি তো রেস্ট্রিক্টেড এরিয়ার বাইরে যেতে পারে না, তাহলে সে কিভাবে মারিকে বাইরে এসে মেরে ফেললো? যাই হোক, চরণ জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং দেখে মারি সেই বন্ধুর গাড়ি আসছে। যখন সে গাড়ি থামায়, সে শকিংলি দেখে মিনা সেই গাড়ির ভেতরে বসে আছে। ঠিক তখনই সেই ব্যক্তি চরণকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এটাই মুভির সবচেয়ে বড় টুইস্ট ছিল। যখন চরণের চোখ খোলে, সে নিজেকে পেচির বাড়িতে বাঁধা অবস্থায় দেখতে পায়। তার সামনে সে ব্যক্তি এবং মিনা দাঁড়িয়েছিল। বন্ধুরা, এখানেই বের হয়ে আসে এই মুভির আসল রহস্য। এখন আমরা জানতে পারি মিনা কেন এতক্ষণ কোনো কিছুতে শখ হচ্ছিল না বা বারবার মারির উপর রেগে যাচ্ছিল। আসলে মিনা আর কেউ নয়, পেচির উত্তরসূরি। সে ভবিষ্যতে পেচির মতো কালো জাদু করবে। সিনেমার শুরুতে যেভাবে পেচি মুক্তি পেয়েছিল, তা মিনার দাদিরও জানা ছিল, কারণ কোথাও না কোথাও তারা এই সব কিছুর সাথে সংযুক্ত ছিল এবং তারা মিনাকে বলেছিল 13 জনের স্যাক্রিফাইসের কথা। অর্থাৎ পেচিকে যা দরকার তা পেতে তাদের শয়তানকে আরও 13 জনের স্যাক্রিফাইস দিতে হবে, কারণ পেচি শেষ হওয়ার আগে মাত্র 13টি স্যাক্রিফাইস বাকি ছিল, যেমনটি সেই সাধু বলেছিলেন। তিনি বলেছিলেন যদি পেচি আরও বেশি স্যাক্রিফাইস পায় তবে সে অমর হয়ে যাবে। এখন দেখুন, এই 13 জনের মধ্যে 2 জন ইতিমধ্যেই মারা গেছে, অর্থাৎ রাম এবং তার গার্লফ্রেন্ড, যারা শুরুতেই ছিল।
এখন কেবল 11 জন স্যাক্রিফাইসের জন্য বাকি ছিল। স্বাভাবিকভাবে কেউই ইচ্ছে করে পেচির এলাকায় যাবে না। সরকার এবং অন্যরা সেখানে রেস্ট্রিক্টেড এরিয়ার বোর্ড লাগিয়ে দিয়েছিল। রাম এবং তার গার্লফ্রেন্ড হয়তো বোকা ছিল, যারা সেখানে চলে গিয়েছিল। হয়তো তারা এইসব কথায় বিশ্বাস করতো না। মিনার দাদি মিনাকে এই দায়িত্ব দিয়েছিল যে তাকে লোকদের পেচির কাছে নিয়ে যেতে হবে। তাই মিনা চরণের সাথে বন্ধুত্ব গড়ে তোলে এবং তার সাথে সম্পর্ক থাকার ভান করে। এরপর তার বন্ধুদের দলে মিশে যায় এবং চালাকি করে তাদেরকে ট্রেকিংয়ের জন্য বোঝায়। জানেন তো, কাউকে উৎসাহ দিলে মানুষ চ্যালেঞ্জ হিসেবে সেখানে যেতে চায়। এখানেও একই জিনিসটাই ঘটেছিল। যদিও পেচির শক্তি কেবল সেই রেস্ট্রিক্টেড এরিয়া পর্যন্ত ছিল, কিন্তু মারিকে এর বাইরে মারা হয়েছিল। মারিকে পেচি নয়, বরং মিনা নিজেই ছুরি দিয়ে হত্যা করেছিল। এই কারণেই মিনা মারিকে পছন্দ করতো না, কারণ মারি তাদের বিপদ থেকে দূরে রাখতে চেয়েছিল। অথচ মিনার উদ্দেশ্য ছিল তারা যেন সেই বিপজ্জনক স্থানে যেতে পারে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে মিনা অনেকবার বিপদে পড়েছিল, কিন্তু পেচি তাকে একবারও শেষ করেনি। মালির বন্ধু মিনাকে সাহায্য করেছিল, কিন্তু সে আসলে তার বন্ধু ছিল না, বরং মিনার সাথে থাকার ভান করছিল। সে ছিল পেচির অনুসারী এবং মিনার দাদিকে চিনত সে। এখন সত্য প্রকাশিত হওয়ার পর মিনা এবং সেই ব্যক্তি চরণকে সেই বাড়িতে বেঁধে রেখে চলে যায়। এরপর পেচি তার সামনে আসে এবং চরণের চিৎকারের সাথে তারও মৃত্যু হয়। মুভির শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় 13টি স্যাক্রিফাইসের মধ্যে 7টি ইতিমধ্যেই হয়ে গেছে এবং এখন 6টি বাকি রয়েছে। অর্থাৎ মুভির সিকুয়েল আসার সম্ভাবনা আছে এবং অবশ্যই আসবে, কারণ এই মুভিটি অনেক বড় হিট হয়েছে। সেই দৃশ্যে আমরা দেখতে পাই একটি নতুন ট্রেকিং গ্রুপ আসে, যারা আগের ট্রেকিং গ্রুপকে খুঁজতে এসেছে। আমার মনে হয় পেচি তার বাকি স্যাক্রিফাইসও পেয়ে যাবে, অথবা সম্ভবত মিনা নিজেই তাদেরকে নিয়ে এসেছে। বন্ধুরা, এখানেই পেচি মুভিটি শেষ হয়। যখন পেচির কোটার সব স্যাক্রিফাইস পূর্ণ হয়ে যাবে, তার উত্তরসূরি হবে মিনা। মিনা নিজেই মানব স্যাক্রিফাইস করবে, যাতে সেও অমরত্ব পায়। এভাবে এই ভয়ঙ্কর চক্র চলতে থাকবে। তবে যেখানে মন্দ আছে সেখানে ঈশ্বরের কেউ থাকবে, অর্থাৎ কেউ না কেউ হয়তো আসবে যে এই চক্র বন্ধ করবে। ওভারঅল মুভিটি খুবই ইন্টারেস্টিং ছিল। এর কনসেপ্ট এবং সাসপেন্স খুবই ভালো লেগেছে। আমি শুরু থেকেই মিনার উপর সন্দেহ করেছিলাম, কারণ সে বারবার মেরির উপর রেগে যাচ্ছিল, অথচ বাকিরা এমন কিছু করছিল না। সে বারবার সবাইকে রেস্ট্রিক্টেড এরিয়ায় যেতে জোর করছিল। এটা শুরু থেকেই অদ্ভুত ছিল। তবে মিনা এত বড় অপরাধী হবে তা আমি ভাবতে পারিনি। আশা করি আপনারা মুভিটি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, কেমন হলো আমাদের আজকের পেচি মুভির এক্সপ্লেনেশন ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের কোনো রিকমেন্ডেশন থাকে তাহলে সেটাও জানাতে পারো। ভিডিওটি যদি তোমাকে একটু ইন্টারেস্টিং করে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।